একদিন আমার এক বন্ধু বললো কি, ও আবার হচ্ছে একটু ব্লগার টাইপের, তো ব্লগ ভিডিও টিডিও করে। ও আমার ঘাসের মানে সুন্দর ঘাস অনেক সুন্দর হয়েছে, সুন্দর হওয়াতে ও ওর হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও করে ছেড়ে দিল। হ্যাঁ, আমার সাক্ষাৎকার নিয়ে ভিডিও করে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে দেখা গেল যে ওর ওইখানে কমেন্টস আসতেছে যে ঘাসের আমরা কাটিং চাই বা ঘাসের চারা চাই, কিভাবে নিতে পারি। তো ওর সাথে আমার মানে কিছুদিন পর দেখা হয়। দেখা হওয়ার পরে বললো যে আসলে এটা তো বাংলাদেশে একটা বাণিজ্যিক রূপ নিতে পারে ঘাস। আমার কিন্তু জানা ছিল না যে ঘাস বাংলাদেশে বাণিজ্যিক রূপ নিতে পারে। হ্যাঁ, এটা কিন্তু 3-3.5 বছর আগের গল্প এটা। তো সেই সূত্র ধরে হচ্ছে যে আমি ঘাস আরো ব্যাপকভাবে চাষাবাদ শুরু করলাম, বিভিন্ন জাত সংগ্রহ করা শুরু করলাম। এই ঘাসটি কাটলে এই ঘাসের থেকে অ্যালোভেরার মতো জেল বের হয়। হ্যাঁ, এই ঘাসটি অ্যালোভেরার মতো জেল সমৃদ্ধ একটি ঘাস। আরেকটি মজার বিষয়, অবাক করার বিষয় হচ্ছে মানুষে এই গবাদি পশুর পাশাপাশি কিন্তু মানুষও এই ঘাসটি মানে খাইতে পারে। এই ঘাসটি প্রচুর পরিমাণ নরম। তো যদি আমি একটু খেয়ে দেখাই, দেখেন খাওয়া যায়। হ্যাঁ, একদম খাওয়া যায়, অনেক নরম। এটা গবাদি পশুর পাশাপাশি মানুষও খাইতে পারে, ক্যালসিয়াম সমৃদ্ধ গুয়াতেমালা ঘাস। ইউটিউবে দেখার পরে দেখলাম যে ঘাসগুলো দেখতে অনেক সুন্দর, পাতা অনেক মানে চটা হয়। হ্যাঁ, আর যেহেতু পাতায় ধান নেই, আর যে ঘাসগুলো গবাদি পশুর পাশাপাশি মানে মানুষও খাইতে পারে। হ্যাঁ, ভিতরে অনেক প্রচুর পরিমাণ রস এবং ক্যালসিয়াম বিদ্যমান। তো সেই হিসাবে ঘাসগুলো মানে আমার অনেক পছন্দের তালিকায় চলে আসছে। সেই থেকে হচ্ছে আমি এটা চাষাবাদ শুরু করলাম। না, এই ঘাসটা হচ্ছে চাষ করা মানে আহামরি কঠিন কোনো কাজ নয়, কারণ যেহেতু অন্যান্য ঘাস আমরা যেভাবে চাষ করে থাকি, এই ঘাসও সেইভাবেই চাষ করা যায়। আর এইটা একবার রোপণ করলে কিন্তু 3 বছর একটা এটার থেকে ফলন পাওয়া যায়। এই গাছটার কিন্তু বয়স মাত্র হচ্ছে 2.5 মাস। 2.5 মাসে যদি আমি এতগুলো ঘাস পাই, এই গাছটা যদি আর 1 মাস রাখি, তো এখানে হচ্ছে 40 কেজি ঘাস হয়ে যাবে আর 1 থেকে 1.5 মাস পরে। হ্যাঁ, এতে আমরা দিয়ে সারতে পারতেছি না। এটা বাংলাদেশে এখন বর্তমানে আপনি জেনে থাকবেন হাইপে আছে হোল বাংলাদেশে। এই গুয়াতেমালা ঘাসগুলো আমরা এখন ডেলিভারি দিয়ে সারতে পারতেছি না। এটা হচ্ছে ছাগল, গারল, ভেড়া, গরু, ছাগল উভয় পানি কিন্তু এটা মানে ভালো মতো খেয়ে নিতে পারে। বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। তো ছোটবেলার থেকে একটা বৃত্তর ভিতরে আমরা বড় হয়েছি। তো শাসনটা ছিল অন্যরকম। তো আমার আসলে আজকের এই যে কৃষির সাথে জড়িয়ে গেলাম, এইখানে মানে আসার স্বপ্নও ছিল না, ইচ্ছাও ছিল না, ফ্যামিলির মানুষও চাইতো না, কোনোভাবেই সাপোর্ট করতো না এই কৃষিকে নিয়ে আমি থাকি। তো একটা পর্যায়ে পড়াশোনা শেষ করে MBA কমপ্লিট করার পরে হচ্ছে আমি চাকরির জন্য ছোটাছুটি করি। দীর্ঘ প্রায় 2.5 বছর চাকরির জন্য ছোটাছুটি করার পরে বিভিন্ন জায়গায় দেখা গেল বিভিন্ন অফারের চাকরি পাইছি, কিন্তু সেগুলো স্যালারি ছিল কম, 15-16-17 হাজার টাকার স্যালারি ছিল। তারপরে একটা ডিসিশন নিলাম লাস্টে, যে একরোখা ডিসিশন, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে, যে বাবার যেহেতু অনাবাদি জমি আছে, মানুষ আমাদের জমিগুলো লিজ নিয়ে চাষাবাদ করে, তো এই জমিতে কিছু একটা করা যায় কিনা। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি তাহলে গরুর খামার করতে পারি। প্রথমে আমি ছোট একটা গরুর খামার দিয়ে শুরু করি, কিছু ঘাস রোপণ করি। গরুর খামারে হচ্ছে যে বেসিক্যালি যে গ্রাম্য যে ঘাসগুলো, আমাদের দেশি ঘাসগুলো থাকে, সেই ঘাসগুলো দিয়ে হচ্ছে মানুষ গরু আমাদের গ্রামে যে দেখে থাকেন, সেই ঘাসগুলো দিয়ে গরুর খাবার সংগ্রহ করে। তো আমার একটু চিন্তা ভাবনা ছিল ব্যতিক্রমী, যে আমি যদি মানে হাইব্রিড জাতের ঘাসগুলো, বিদেশি যে জাতের ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো নিয়ে চাষাবাদ করি, প্লাস ওই ঘাসগুলো যদি আমি গরুকে খাওয়াই, গরুর প্রোটিনের পরিমাণটা বেশি পাবে এবং আমার হচ্ছে লেবার খরচ কম হবে, ঘাস কাটতে সময় কম লাগবে। হ্যাঁ, আর ঘাসের আমি ফলন আমার বেশি হবে। তো সেই সূত্র থেকে শুরু করে যে ঘাস চাষ, গরুর খামার। ভাই, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট জাতের একটি ঘাস। আপনি দেখে থাকবেন যে এই ঘাসগুলো, এই যে পাতা কিন্তু ধারালো না, পাতা কিন্তু একদম সফট, হাতের সাহায্যে কিন্তু পাতাগুলো আমি ছিঁড়তে পারতেছি। আর আরেকটি মজার বিষয় হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাস, এটা কিন্তু প্রথমবার রোপণ করেছিলাম। প্রথমবার রোপণ, এই দেখেন প্রচুর পরিমাণ পাতা। হ্যাঁ, এটা জাস্ট একটা সোপ, প্রথমবার রোপণ করেছি, এখানে কিন্তু 50টার উপরে গাছ হয়ে গেছে। প্রথমবার রোপণে 50টার উপরে গাছ হয়েছে। একটা মজার বিষয় দেখেন, পাতা আর পাতা, এই ঘাসগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু পাতাই যে, হ্যাঁ, প্রচুর পরিমাণ পাতা। এই ঘাসটা মূলত হচ্ছে বাংলাদেশের ছাগল, গারল, ভেড়া, হ্যাঁ, দুম্বা, তারপরে হচ্ছে ছোট যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোর জন্য বাংলাদেশের সবচাইতে ভালো ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাস, কারণ এই ঘাসগুলো পাতা আছে এবং এই ঘাসে 20% প্রোটিন আছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল দিয়ে হচ্ছে আমার ওই যে এগ্রো প্রতিষ্ঠানের ভিডিও করালাম। তো এটা চাহিদা দেখে তো তখন আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশে এই ঘাসেরও কিন্তু এত চাহিদা হতে পারে। হ্যাঁ, আমার এটা মাথায় ছিল না। পরবর্তীতে আমরা কি করলাম, যে এই ঘাসের কাটিং গুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা এটা পৌঁছে দিতে শুরু করলাম কাস্টমারদেরকে। তখন দেখলাম যে না, এটার ব্যাপক একটা চাহিদা আছে, তাহলে হচ্ছে এই ঘাসকেই মানে ঘাস নিয়ে কিছু একটা করা যায় কিনা, সেই সূত্র ধরে ব্যাপক পরিমাণে ঘাস চাষ করলাম। আজকে 42 বিঘা জমিতে আমার হচ্ছে বাণিজ্যিক ঘাস, বিভিন্ন আইটেমের, বিভিন্ন জাতের, প্রায় 9টা হাইব্রিড জাতের ঘাস কিন্তু আমার খামারে আছে 42 বিঘা জমিতে। হ্যাঁ, অনেক কটূক্তির শিকার হয়েছি, যে পড়াশোনা শেষ করে মানুষ কত কি করে, হ্যাঁ, অমুকের ছেলে চাকরি করে, অমুকের ছেলে ব্যাংকে চাকরি করে, অমুকের ছেলে তমুক জায়গায় চাকরি করে, এত টাকা স্যালারি পায়। তো বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, সে পারলেও তো একটা চাকরি করতো, আর চাকরি একটা সম্মানের জিনিস। আর কৃষিটাকে এখনো বাংলাদেশের মানুষ ওইভাবে সম্মানের সহিত দেখে না। হ্যাঁ, যখন এই কৃষিতে আমি একরোখা সিদ্ধান্তে চলে আসলাম, ঘাস, গরু, তো ফ্যামিলি বলতে গেলে ফ্যামিলি আমাকে কোনো সাপোর্টই দেয় নাই। আমার হচ্ছে 45,000 টাকা এই ঘাসের সময় পুঁজি ছিল, 45,000 টাকা। সেই 45,000 টাকা পুঁজিতে আসলাম, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আসলাম। মানুষ অনেক কটূক্তির শিকার হয়েছি। অনেকেই বলছে এই ছেলে ঘাসের চাষ করলে, ঘাস টাস বিক্রি করলে বিয়ে করতে পারবো না, পারিবারিক ভাবে মানে হ্যারাসমেন্টের শিকার হইতে হবে। হ্যাঁ, এটা কি একটা পেশা হইলো? হ্যাঁ, একটা পর্যায়ে যখন নাকি দেখা গেল ঘাস বিক্রি করে যখন মাসে 2 লক্ষ টাকার আমি উপরে
দুপুরে আর্ন করতেছি ঘাস বিক্রি করে, তখন এলাকার সবার কাছেই আবার সেই আর বঞ্চনার শিকার হয়নি। এখন সবাই মানে আইকন হিসাবে দেখে যে না, ঘাস বিক্রি করে তো ভালো প্রফিট করতেছে, মান্থলি 2 লাখ টাকার উপরে সেল আসতেছে আমার ঘাসের। এই 3.5 বছর পর আমি আজকে সফল হয়েছি। আজকে সবাই মানে আমাকে নিয়ে বলতে গেলে আমার বাবা মা আমাকে প্রচুর সাপোর্ট দেয় এবং আমার জন্য গর্ব করে বলতে পারে যে না, আমার ছেলে আজকে সফল হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। না, আমি আসলে পড়াশোনা করার সময় এটা আসলে কারো আসলে ডিম থাকে না, আমার ওরকম ডিম ছিল না যে আমার লাইফে আমার ওই ঘাসের খামার করব বা ঘাস নিয়ে বাণিজ্যিক ভাবে রূপ নেবে বা ঘাস সেল করবো আমি। হ্যাঁ, এটা আমার তখন মাথায়ও ছিল না, এটা আমার হচ্ছে ড্রিমও ছিল না। আমার ড্রিমই ছিল যে আমি চাকরি বাকরি করবো। হ্যাঁ, আমার একটা টার্গেট ছিল, যেহেতু যদি ঘাস নিয়েই যদি আমি সামনে এগোতে চাই, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, বাংলাদেশের যত ধরনের হাইব্রিড ঘাস আছে সমস্ত ঘাসগুলো সংগ্রহ করে এটা নিয়ে কাজ করতে হবে, যদি এটা থেকে মানে কিছু আমি অর্জন করতে চাই। সেই সূত্র ধরে আমি হচ্ছে অনেক ঘাস তো আমার কাছে ছিল না, সেগুলো আমি হাইব্রিড ঘাসগুলো অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমি সংগ্রহ করে আমার খামারে আজকে এই যে বড় একটা খামার তৈরি করছি। এই ঘাসটির নাম হচ্ছে জারা হাইব্রিড ঘাস। এই ঘাসটি হচ্ছে মূলত চাইনা একটি ঘাস। বাংলাদেশে ঘাসটি এনেছিলেন ডক্টর জহির স্যার, তার মেয়ের নাম অনুসারেই জারা ঘাসটি আমরা নামকরণ দেখেছি এই দেশে। তো এই ঘাসটিতে আপনার হচ্ছে 16 থেকে 18% প্রোটিনের পরিমাণ আছে। যেহেতু এই ঘাসটি প্রচুর পরিমাণ নরম, আগা থেকে গোড়া পর্যন্ত গরু তো অনায়াসে খেয়ে নিতে পারে। আর এই ঘাসগুলো একবার রোপণ করলে 5 বছর কেটে কেটে খাওয়ানো যায়। আরেকটি মজার বিষয় হচ্ছে এই জারা ঘাসগুলো হচ্ছে 1 মাসে আপনার 5 ফিট কিন্তু লম্বা হয়ে যায়। এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণ রসালো, আর এই যে এটা কিন্তু একদমই আখের মতো খাওয়া যায়। হ্যাঁ, এটা চায়নারা এটা দিয়ে চিনি বানাইতো। এটা হচ্ছে আপনার হচ্ছে জারা হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণ রস, দেখতো আখের মতো আর অনেক নরম। এই যে